বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মেঘদূত কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থের প্রাথমিক পর্যায়ের কিছু কথা, কিছু তথ্য তা যেমন জেনে নেব, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পংক্তি ধরে আলোচনা করবার চেষ্টা করব। তবে আজকের ক্লাসটি হবে মেঘদূত এই কবিতাটির প্রথম ক্লাস। মেঘদূত কবিতার প্রসঙ্গে কথা বলতে গেলে প্রথমে বিশেষ কিছু কথা আমাদের জেনে নেওয়ার প্রয়োজন আছে। মূলত যে কবিকে অনুসরণ করে, যে কবির অমর কাব্য মেঘদূত তা পাঠ করে ভাব আপ্লুত হয়ে আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যখানি রচনা করেছিলেন, আমাদের প্রথমে সেই কাব্য সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া আবশ্যক। তবে মেঘদূত কাব্যের সেই কথাগুলি, অর্থাৎ মহাকবি কালিদাসের মেঘদূত কাব্য সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যেমন দরকার আছে, তার আগে আমাদের প্রথম মনে রাখতে হবে আমরা যে রবি ঠাকুরের মেঘদূত কবিতাটি পড়তে চলেছি, কবিতাটি মানসী কাব্যগ্রন্থ থেকে নেওয়া, 1890 সালে যা রচিত। মহাকবি কালিদাস রচিত এই মেঘদূত কাব্য সম্পর্কে কিছু কথা বলতে গেলে প্রথমেই মনে রাখতে হবে এই কাব্যটি একটি অমর কাব্য, মেঘদূতম। প্রাচীন টিকাকারদের মতে এটি কেলিকাব্য, ক্রীড়াকাব্য, খণ্ডকাব্য বা মহাকাব্য। আধুনিক গবেষকগণ এটিকে বর্ষাকাব্য, বিরহকাব্য বা গীতিকাব্য বলেও অভিহিত করে থাকেন। মন্দাক্রান্তা ছন্দে রচিত এই কাব্য মহাকবি কালিদাসের সর্বাপেক্ষা জনপ্রিয় এবং সম্পূর্ণ মৌলিক রচনা। আবার শুদ্ধ বিরহকে অবলম্বন করে সংস্কৃত সাহিত্যের প্রথম এবং পূর্ণাঙ্গ কাব্য হল এই মেঘদূত কাব্যটি। মহাকবি কালিদাসের মেঘদূত মূলত দুটি খণ্ডে বিভক্ত। তবে মনে রাখা ভালো, এই দুটি খণ্ড কিন্তু কবি নিজে করেননি। আমরা পাঠকগণ আমাদের সুবিধার্থে তা তৈরি করে নিয়েছি। পূর্ব মেঘ এবং পশ্চিম মেঘ, উত্তর মেঘ। যদিও এই খণ্ড বিভাজন কবিকৃত নয়, যেটা প্রথমেই বললাম। পূর্ব মেঘ এবং উত্তর মেঘ এই অংশের শ্লোক সংখ্যা যথাক্রমে 63 এবং 54। পূর্ব মেঘ অংশের আলোচ্য বিষয় হল নিসর্গ বর্ণনা, আর উত্তর মেঘ অংশের আলোচ্য বিষয় হল কুবেরপুরী, অলকার, বিলাস বৈভব এবং যক্ষ প্রিয়ার বর্ণনা। একদল পাঠক পূর্ব মেঘ অংশটিকে কাব্যের ভূমিকা মাত্র মনে করেন এবং উত্তর মেঘ অংশটিকে মূল কাব্যের মর্যাদা প্রদান করতে আগ্রহী হন। তবে অপর পাঠকগণ বলেন উত্তর মেঘ কৃত্রিম রচনা, তুলনামূলকভাবে পূর্ব মেঘ হল শ্রেষ্ঠ রচনা। যাই হোক না কেন, মহাকবি কালিদাসের এই কাব্যটি নিয়ে এত কথা বলতে শুরু করেছি কেন? রবি ঠাকুরের রচিত মেঘদূত কাব্যটি পড়তে গেলে, অনুসরণ করতে গেলে, বুঝে নিতে গেলে মহাকবি কালিদাসের এই কাব্যটি জেনে নেওয়া আবশ্যক। তার বিষয়বস্তু কি ছিল, কোন বিষয়কে অবলম্বন করে তিনি লিখেছিলেন, তা যদি আমাদের বোধগম্যতার বাইরে থাকে, তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মেঘদূত কাব্যটি বা কবিতাটি আমরা কিন্তু সহজে অনুভব করতে পারব না। কারণ সাহিত্য অনুভবের বিষয়ে। কর্তব্যে অসাবধানতার জন্য প্রভু ইন্দ্রের অভিশাপে যক্ষকে রামগিরি পর্বতের বিজন আশ্রমে নির্বাসিত হতে হয়েছিল। সেখানে বসে আষাঢ়ের প্রথম দিবসে নববর্ষার মেঘ দেখে তার মধ্যে, এই যক্ষের মধ্যে, অলকাপুরীর রম্য প্রাসাদে তার বিরহী প্রিয়ার উদ্দেশ্যে তিনি বার্তা পাঠাবেন তা মনস্থির করেছিলেন। তিনি মেঘকে জানাতে থাকেন সেই যন্ত্রণার কথা, সেই দুঃখের কথা। মহাকবি কালিদাস এই যন্ত্রণার কথা লিখতে গিয়ে
যক্ষ যখন মেঘকে বলে পাঠাচ্ছেন, তুমি যাও তার কাছে, আমার প্রিয়ার কাছে, তুমি কোন পথে যাবে, সে পথের বর্ণনা কেমন, মহাকবি কালিদাস সেই বর্ণনা প্রদান করেছেন তার কাব্যের মধ্যে। কোন কোন নগর নদী পর্বত পেরিয়ে তাকে অলকায় পৌঁছতে হবে। কাব্যের এই অংশে প্রাচীন ভারতের এক অসামান্য ভৌগোলিক বিবরণ ফুটে উঠেছে। আমরা মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যটি সম্পর্কে কয়েকটা কথা জেনে নিলাম। এবার আমি চলে আসব রবি ঠাকুরের মেঘদূত কবিতায়। তবে এরপরে আরেকটু অংশ সংযোগ করেছি। যক্ষ কুবেরপুরী অলকা এবং তার বিরহী প্রিয়ার রূপ ও লাবণ্য বর্ণনা করেছেন মেঘের নিকটে। অবশেষে মেঘকে অনুরোধ করেছেন প্রিয়তমার নিকটে তার কুশল সংবাদ প্রেরণ করতে। এই সব কিছুর মধ্যে ঐশ্বর্য, বৈভব এবং অবশ্যই সম্ভোগের একটা চিত্র আছে। রবি ঠাকুরের সাহিত্যের মধ্যে, মেঘদূত কাব্যের মধ্যে, কবিতাটির মধ্যে আমরা কিন্তু তা খানিকটা কমই দেখতে পাই। এ কথাতেও আমি পরে আসছি। রবি ঠাকুরের এই মেঘদূত কবিতাটি, যে কবিতাটি সম্পর্কে এখন আলোচনা করব, এটি সম্পর্কে কিছু কথা আমাদের জেনে নেওয়া প্রয়োজন আছে। প্রথমেই বলেছি, এই কবিতাটি মানসী কাব্যগ্রন্থের অন্তর্গত। 1890 সালে যা প্রকাশিত। কবিতাটি বর্ষার হলেও গ্রীষ্মেই রচিত হয়েছিল। রচনাস্থান ছিল শান্তিনিকেতন। তখনকার শান্তিনিকেতন তার বিশাল উন্মুক্ত প্রান্তর, আর সেখানে কিছু কিছু বৃক্ষ, এবড়ো খেবড়ো ছড়িয়ে থাকা দু একটা বাড়ি আর মোরামের স্তূপ। এখানে রবি ঠাকুর সম্ভবত গ্রীষ্মের সময় দিন যাপন করছিলেন। তখন জ্যৈষ্ঠ অপরাহ্নের পর প্রবল ঝড়, অবিশ্রান্ত বৃষ্টি, গৃহে অবরুদ্ধ অবস্থায় তিনি সময় কাটাচ্ছেন। সে সময়ে মেঘদূত পাঠ করছেন তিনি। প্রসঙ্গে বলে রাখা ভালো, কবিগুরু বলেছেন তিনি যখনই সময় পেতেন মহাকবি কালিদাসের এই মেঘদূত কাব্যখানি তিনি পাঠ করতেন। তার অত্যন্ত ভালো লাগত। আমাদের জেনে রাখা প্রয়োজন আছে, 1894 সালে সোনার তরী কাব্যের বর্ষা যাপন কবিতায় এই কবিতাটির প্রসঙ্গ কিন্তু পাওয়া যায়। মানসী কাব্যের রচনাকাল দীর্ঘদিন ছিল। এই কাব্যে 63টি কবিতা আছে এবং এই মনে রাখা ভালো, এই 63টি কবিতা একই প্রেক্ষাপটকে ধরে নিয়ে, একই ভাবনাকে ধরে নিয়ে কিন্তু রচিত হয়েছে তা নয়। সেখানে সেই কাব্যের মধ্যে প্রকৃতি, প্রেম, মানুষের জীবন, নানা প্রসঙ্গ বারে বারে এসেছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, পূর্ণ কাব্যটির প্রধান বিষয় কিন্তু প্রেম। তবে কাব্যের এই প্রধান বিষয় প্রেম এবং সৌন্দর্য, এই প্রেমের সঙ্গে সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে আছে। এই প্রেম আর সৌন্দর্য আসলে হলো প্রকৃতি এবং নারী। তাই কাব্যটি অনন্য হয়ে উঠেছে। তার এই মেঘদূত কাব্যখানি পাঠ করলে আমরা তা সহজেই অনুমান করতে পারি। মেঘদূত কাব্যটি লেখা হয়েছিল 1890 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে বসে, যা কিছুক্ষণ আগেই বললাম। মেঘদূত কাব্য প্রসঙ্গে কবিগুরু বলেছেন, আষাঢ়ের মেঘ প্রতি বৎসর যখনই আসে তখনই নতুনত্বে রসাক্রান্ত ও পুরাতন পুঞ্জীভূত হইয়া আসে। মেঘদূতের মেঘ প্রতি বৎসর চির নূতন চির পুরাতন হইয়া দেখা দেয়। মেঘদূত ছাড়া নববর্ষার কাব্য কোনো সাহিত্যে কোথাও নাই। ইহাতে বর্ষার সমস্ত অন্তর্বেদনা নিত্যকালের ভাষায় লিখিত হইয়া গেছে। প্রকৃতির সাংবৎসরিক মেঘোৎসবের অনির্বচনীয় কবিত্ব গাঁথা মানবের ভাষায় বাঁধা পড়িয়াছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষা সম্পর্কে, মেঘদূত সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন। যাই হোক, এবার আমরা কবিতাটির মূল প্রসঙ্গে অর্থাৎ পংক্তি ধরে এগিয়ে চলার চেষ্টা করি।
আমরা প্রথমে দেখে নিই প্রথম অংশখানি। তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি, আমরা প্রত্যেকটি স্তবক ধরে ধরে এগিয়ে চলব, এবং তাতে আমার মনে হয় তোমাদের অনেকটা সুবিধাই হবে বুঝে নিতে। কবিবর, কবে কোন বিস্তৃত বরষে কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত, মেঘমন্দ্র শ্লোক, বিশ্বের বিরোহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে। সেদিন সে উজ্জয়িনী প্রাসাদ শিখরে কি না জানি ঘন ঘটা, বিদ্যুৎ উৎসব, উদ্দাম পবন বেগ, গুরু গুরু রব, গম্ভীর নির্ঘোষ সেই মেঘ সংঘর্ষের। জাগায় তুলিয়াছিল সহস্র বর্ষের অন্তর্গুরু বাষ্পাকুল বিচ্ছেদ ক্রন্দন, একদিনে ছিন্ন করি কালের বন্ধন, সেই দিন ঝরে পড়েছিল অবিরল, চিরদিবসের যেন রুদ্ধশ্রু জল, আর্দ্র করি তোমার উদার শ্লোক রাশি। কবি প্রথমের এই অংশে কবি কালিদাসের কাছে যেন সবিষয়ে প্রশ্ন করছেন তার কাব্যের ভাবনা নিয়ে। এই প্রসঙ্গে বলি, যেটা কিছুক্ষণ আগেই বলেছিলাম, কবি কালিদাসের মেঘদূত মূলত সংভোগের কাব্য, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাব্যটি, এই কবিতাটি যেটা পড়তে চলেছি আমরা, রোম্যান্টিক কবি মানসে রচিত। মেঘদূতের কাঠামোর মধ্যে বারে বারে নতুন তাৎপর্য আবিষ্কার করেছেন তিনি, এক অভিনব ভাব লোক সৃষ্টি করেছেন তিনি। যক্ষ ও যক্ষবধূর বিরহকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের চিরন্তন বিরহের প্রতীকরূপে দেখিয়েছেন। আমরা যদি মেঘদূত কাব্য অর্থাৎ মহাকবি কালিদাসের মেঘদূত কাব্য দেখি, তাহলে সেখানে প্রাপ্তির বাসনা আছে, না পাওয়ার যন্ত্রণা অনুভূত হয়েছে। কিন্তু এখানে না পাওয়ার যন্ত্রণা নয়, দুঃখ যন্ত্রণায় কাতর বিরোহী বিরোহিনী উভয়ের মনের রোম্যান্টিকতার প্রকাশ তা কিন্তু ঘটেছে। অলকা তার কাছে কামনার মুখ্য ধাম, আদর্শ সৌন্দর্যের পাদপীঠ। যক্ষ ও যক্ষবধূর বিরহের উপরে তিনি নতুন করে আলোক সম্পাত করেছেন, আপন কল্পনা এবং অনুভূতির রঙের রাঙিয়ে নিয়েছেন। আসলে কবি তো কল্পনালোকের অধীশ্বর হয়ে থাকেন, তাই সেই কল্পনালোকের অধীশ্বর কবিগুরু কল্পনার আলোকে ভাসতে ভাসতে এক গ্রীষ্মের দুপুরে এমন বৃষ্টির প্রসঙ্গকে নিয়ে এসে অপূর্ব সুন্দর সুসময় ব্যঞ্জিত করেছেন। কবি কালিদাসের বর্ণিত সৌন্দর্যময় অলকা রক্তমাংসের বাস্তব যক্ষ পত্নীর বাস, কিন্তু কবিগুরুর নিকটে এই বিরোহিনী তার অশরীরিণী মানসপ্রিয়া। অনন্ত সৌন্দর্য ও নিত্য প্রেমের রাজ্য অলকায় একাকী কবির উদ্দেশ্যে নিত্যকাল একাকিনী জেগে থাকেন। কবির ভাগ্যে অভিশাপ আর ঘুচবে না, মিলন আর কোনো মতেই যেন সম্ভব নয়, কেবল চিরন্তন বিরহ বেদনা অপ্রাপ্তির বিষণ্ণতায় বিভোর হয়ে থাকা। আর সেই বিভোর হয়ে থাকা থেকেই এমন এক সাহিত্য সৃষ্টি হয়েছে। এই কবিতাটি পড়তে গেলে, কবিতার প্রথম অংশটি পড়তে গেলে মহাকবি কালিদাসের এই দুটো পংক্তি ভীষণভাবে মনে পড়ে। আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাস ক্লিষ্টং শানুং বপ্রক্রীড়া পরিণত গজপ্রেক্ষণীয়ং দদর্শ। আষাঢ়ের প্রথম দিবসে, কোনো এক পুণ্য আষাঢ়ের যখন মেঘ আসে, তখন স্বভাবতই আমাদের সবার মন উদার হয়ে যায়। কবি বলছেন সেই বিরোহী কিংবা বিরোহিনী যেই হোক না কেন, মেঘ মন্দ্র শ্লোক শব্দটি কবি ব্যবহার করেছেন কেন, এই প্রসঙ্গে একটু বলে রাখি। আসলে মন্দাক্রান্তা ছন্দে মহাকবি কালিদাস তার কাব্যটি রচনা করেছিলেন, আর সেই প্রসঙ্গকে ধরে নিয়েই, সেই প্রসঙ্গকে স্মরণে রেখেই তিনি কিন্তু প্রথমে এই কথা কটি লিখেছেন, মেঘমন্দ্র শ্লোক। আসলে মেঘমন্দ্র এই শব্দটির মধ্য দিয়ে যেমন অনুপ্রাসের ব্যবহার করা যায় এবং সেই অনুপ্রাসের মধ্য দিয়ে এক শ্রুতি মাধুর্যের সৃষ্টি হয়, এখানে কিন্তু কবিতায় মেঘমন্দ্র শব্দটি ব্যবহার করলেন। আমাদের মনে আছে, নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে, বাল্মীকির রামায়ণ, যে বাল্মীকির রামায়ণের সূচনায় তিনি ক্রৌঞ্চির দুঃখের কথা বলেছিলেন, মা নিষাদ প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি। এখানেও দেখো ঠিক সেই রকম এক শ্লোকের কথা বলা হলো।
মেঘদূত কাব্য মন্দাক্রান্তা ছন্দে রচিত, আর সে কারণেই কবি মেঘ ও মন্দ্র শব্দের মধ্য দিয়ে এই মন্দাক্রান্তা ছন্দের গাম্ভীর্যের প্রতি ইঙ্গিত করেছেন। বিশ্বের বিরোহী যত সকলের শোক, আমি প্রথমেই বলেছি, কবি এই কাব্যের মধ্যে কেবলমাত্র যক্ষ এবং যক্ষপত্নীর দুঃখের কথা বলেননি। গোটা বিশ্ব সংসারের যত বিরোহী বিরোহিনী, যাদের দুঃখ অনন্ত, যাদের দুঃখ সমাপ্তির পথে কখনোই যায় না, যে বিচ্ছেদ শুধুমাত্র যন্ত্রণাই দেয়, আর সেই যন্ত্রণার মধ্য দিয়েই সেই বিরোহী বিরোহিনী সুখ খুঁজে পাওয়ার প্রচেষ্টা করে, কবি তাঁদের শোকের কথা বলেছেন। কোথায় রয়েছে? পুঞ্জীভূত হয়ে রয়েছে। কোথায় পুঞ্জীভূত হয়ে রয়েছে? সঘন সঙ্গীত মাঝে। যে মেঘের গুরু গুরু গম্ভীর রব, এই গুরু গুরু গম্ভীর রব, এই মেঘের গর্জনের মধ্যেই নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত অম্বর হে গম্ভীর। মনে পড়ছে কবিগুরুর রচিত সে অসাধারণ সুন্দর লাইনটি, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত অম্বর হে গম্ভীর। এই যে কথা কটি, এর মধ্যেই যেন এক অদ্ভুত সঙ্গীত লুকিয়ে আছে। কবি অনুভব করেন সেই সঙ্গীতের মধ্য দিয়েই বিরোহী বিরোহিনী তার দুঃখ যন্ত্রণাকে প্রকাশ করতে পারে। মহাকবির উদ্দেশ্যে কবির সবিস্ময়ে প্রশ্ন প্রথমে রয়েছে। সেদিন সে উজ্জয়িনী প্রাসাদ শিখরে শিখরে কি না জানি ঘনঘটা বিদ্যুৎ উৎসব কবি দেখেছিলেন, কবি কালিদাস দেখেছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের প্রান্তরে বসে অনুভব করছেন, কল্পনার চোখে দেখছেন। এক গভীর অনুভবের প্রকাশ ঘটেছে এখানে। বিদ্যুৎ উৎসব, উদ্দাম পবন দিক গুরু গুরু রব, ঝঞ্ঝা প্রবাহিত হচ্ছে। গম্ভীর নির্ঘোষ সেই মেঘ সংঘর্ষের জায়গায় তুলিয়াছিল সহস্র বর্ষের অন্তর্গুলো বাষ্পাকুল বিচ্ছেদ ক্রন্দন একদিনে। আসলে মেঘের গর্জন নয়, আসলে বিদ্যুতের উৎসব নয়, এ যেন মনের মধ্যে সুদীর্ঘ কাল ধরে বিচ্ছেদ, দুঃখ, যন্ত্রণার এক বহিঃপ্রকাশ। মেঘের সঙ্গে প্রকৃতির, বিরোহীর সঙ্গে বিরোহিনীর। মেঘ সারা বছরের পর নবম মেঘ বর্ষার মেঘ যখন আকাশের বুকে আসে আষাঢ়স্য প্রথম দিবসে, তখন সে প্রকৃতির বুকে ঝরে পড়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। যেমনভাবে সুদীর্ঘকালের বিচ্ছেদ বেদনা নিয়ে বিরোহী কিংবা বিরোহিনী তিনি অপেক্ষা করেন ঝরে পড়ার জন্য, বুকে ঝাঁপিয়ে পড়ার জন্য, মিলিত হওয়ার জন্য। কবি এখানে যেন সে কথা বলতে চাইছেন, ছিন্ন করি কালের বন্ধন, সেদিন ঝরে পড়েছিল অবিরল চিরদিবসের যেন রুদ্ধ সৃজল, আর্দ্র করি তোমার উদার শ্লোক রাশি। কবি মহাকবিকে উদ্দেশ্য করে বলছেন যে তোমার উদার শ্লোক রাশি সেদিন ঝরে পড়েছিল যখন তুমি লিখেছিলে আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট শানং বপ্রক্রীড়া পরিণত গজ প্রেক্ষণীয়ং দদর্শ। কবি বলছেন যে তখন তোমার উদার শ্লোক রাশি সবার উদ্দেশ্যে ঝরে পড়েছিল, সব বিরোহী বিরোহিনীর উদ্দেশ্যে, সব প্রবাসীর উদ্দেশ্যে ঝরে পড়েছিল। তাদের কথাই তুমি যেন লিখেছিলে তোমার কাব্যের প্রারম্ভে, তোমার কাব্যের অন্তঃস্থলে, তোমার কাব্যের অন্তে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক অদ্ভুত উদারতার প্রকাশ স্থান থেকে আমরা লক্ষ্য করি। একটি কবিতার কয়েকটা লাইন ভীষণভাবে বলতে ইচ্ছে করছে। এক বিরোহী, এক বিদেশবাসী, তিনি বিদেশে বাস করেন। বর্ষার সময়ে নববর্ষার জলধারায় চারিদিক ভেসে গেছে। তেমন সময় তার মনে হয়েছে সে লিখছে, সহসা বাতাস বৃষ্টির সাথে করে ছুঁয়ে গেল মোরে ভেজা কুন্তল সম, স্মরণ করালো গৃহে একাকিনী তারে, উদাস নয়ন বিভূ হৃদয় মম, ঝাপসা দৃষ্টি আজ নয়নের দূরে। আগমন বার্তা আমারই লেখা একটি কবিতা। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, কবিতাটি পুরো শুনতে ইচ্ছে করলে নিশ্চয়ই সেখান থেকে দেখে নিতে পারো তোমরা। আমার মনে হয় প্রথম অংশটি নিয়ে তোমাদের মনের মধ্যে আর কোনো রকম প্রশ্ন রইল না। আসলে কবি মহাকবিকে উদ্দেশ্য করে লিখছেন যে তুমি যা লিখেছিলে তা তোমার একার কথা নয়, তুমি যা লিখেছিলে না তা যক্ষের একার কথাও নয়, গোটা পৃথিবীর সমস্ত বিরোহী বিরোহিনীর
অন্তরের অন্তর্গুরু বেদনা তা প্রকাশিত হয়েছে। আমরা এবার দ্বিতীয় স্তবকে চলে যাই। দ্বিতীয় স্তবকে ঠিক একই রকমভাবে আমরা কতগুলো লাইন দেখে নিই। সেদিন কি জগতের যতেক প্রবাসী জোর হস্তে মেঘ পানে শূন্যে তুলি মাথা, গেয়েছিল সমস্বরে বিরহের গাথা, ফিরি প্রিয় গৃহপানে। কবি আবার প্রশ্ন রাখছেন যে সেদিন কি, তুমি যখন লিখছিলে মহাকবিকে উদ্দেশ্য করে, সেদিন কি পৃথিবীর যত প্রবাসী, সমস্ত প্রবাসীরা মেঘের দিকে হাত তুলে প্রিয়ের গৃহের দিকে মাথা ঘুরিয়ে নিয়ে এই দুঃখের কথা, বিরহের গাথা বলেছিল? বন্ধনবিহীন নবমেঘ পক্ষ পরে করিয়া আসীন, পাঠাতে চাহিয়াছিল প্রেমের বার্তা। তখন কি এই প্রেমের বার্তা সে তার প্রিয়ার কাছে বা প্রিয়ের কাছে পাঠাতে চেয়েছিল? অশ্রুবাষ্প ভরা দূর বাতায়নে যথা, জানলার কাছে চোখে জল নিয়ে বিরহিণী শুয়েছিল ভূতল শয়নে। যে বিরহিণী জানলার কাছে শুয়েছিল তোমার প্রতীক্ষায়, কোনো এক প্রিয়ের প্রতীক্ষায়। মুক্ত কেশে ম্লান বেশে সজল নয়নে, তাদের সবার গান তোমার সঙ্গীতে পাঠায় কি দিলে কবি? দিবসে নিশীথে দেশে দেশান্তরে খুঁজি বিরহিণী প্রিয়া। অর্থাৎ তুমি কি সেদিন এভাবেই গোটা পৃথিবীর সমস্ত বিরহিণী প্রিয়ার কাছে প্রিয়ের বার্তা তোমার সৃষ্টির মধ্য দিয়ে পাঠিয়ে দিয়েছিলে? কি সুন্দরভাবে কবি এখানে ব্যক্ত করতে চাইলেন। অর্থাৎ কেবলমাত্র যক্ষ বা যক্ষবধূ এর মধ্যে সীমাবদ্ধ রইল না। কবি অনুভব করলেন আসলে মেঘদূত কাব্যের নায়ক যক্ষ। যক্ষের বিরহ বেদনার কথা এই মেঘদূত কাব্যের মধ্যে বারবার এসেছে। কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যে এক সর্বব্যাপী নিখিল বিরহের সুর শুনেছেন। যক্ষের বিরহ বেদনা সর্বকালের সকল বিরহীর বেদনা, তা যেন মিলে আছে তার সুরে। মেঘদূত কাব্যের শ্লোকের যে ছন্দ সঙ্গীত, তার মধ্যে স্তরে স্তরে পুঞ্জিত হয়ে আছে বিরহ তাপিত সকল মানুষের শোকের অন্ধকার। আর সে কথাই কবি এখানে এভাবে বলতে চাইছেন। উজ্জয়িনীর প্রাসাদ শিখরে বসে যখন এভাবে লিখছেন, যক্ষ বার্তা পাঠাচ্ছেন, তা যেন যক্ষ একা লিখছেন না, গোটা পৃথিবীর সমস্ত প্রিয়ের দল তারা লিখছে প্রিয়ার উদ্দেশ্যে। এবার এই উজ্জয়িনীর প্রাসাদ শীর্ষ থেকে সকল বিরহী বিরহিণীর এই বার্তা কবি উপলব্ধিতে প্রকাশ পেয়েছে এক বিচ্ছেদের সুর। আবার বলতে ইচ্ছে করছে, উন্মনা মেঘে মনে মেঘেদের পানে দেখে বলি মেঘ তুমি যাও গো আমার ঘরে, দেখো সেথা বসে উদাসিনী মোর প্রিয়া, এলো চুল নিয়ে নয়নে অঝর ঝরে, বলে দিও আমি হৃদয়ে বেঁধেছি তারে। অর্থাৎ এই যে মেঘের উদ্দেশ্যে বার্তা, মেঘের মাধ্যমে প্রিয়ার উদ্দেশ্যে বার্তা, এই কবিতাটির আগমন বার্তা কবিতাটির কয়েকটা লাইন আবার সংযোগ করলাম এখানে। যেটা বললাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, কবিতাটি শুনে নিতে পারো। তো এভাবেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘদূত কাব্যকে সার্বিক করলেন, যেখানে যক্ষ আর যক্ষ প্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ রইল না, সার্বিক হয়ে উঠল, সকলের জন্য হয়ে উঠল। আজকের ক্লাস এতটাই থাক। আমরা পরের দিন বাদ বাকি অংশটা দেখে নেব। সম্ভবত 3টে ক্লাসের মধ্যে শেষ করতে সমর্থ হব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর ক্লাসের সঙ্গে থাকবে। সকলকে অনেক ধন্যবাদ। এভাবেই আমার সঙ্গে থেকো।